মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয় এটা উনি হয়তো ভুলেই গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। হঠাৎই আমার পরে লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, এই এই মেয়ে, কানে কথা যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, আর আমাকে এখন হাত করতে চাও? লাস্টবারের মতো ওয়ার্ন করছি তোমায়। বিয়ে তো করেছো, বাট কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুই নীলির। বুঝতে পেরেছো তুমি? হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই। তোমরা হয়তো এসব উত্তরাধিকার সূত্রেই পাও, তাই না? তাচ্ছিল্যের হাসি দিয়ে কথাগুলো বললেন উনি। এবার আমি আর চুপ করে থাকতে পারলাম না। নিজের পরিবারকে কেউ আমারই সামনে নিঃসংকোচে অপমান করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি শুধু। কিছুতেই মেনে নেওয়া যায় না। হয়েছে, অনেক হয়েছে, আর নয়। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম। ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি, কিন্তু না, আজ আর ভয় নয়। এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করব, এমন শিক্ষা আমার বাবা দেয়নি। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার শুভ্র, এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলছিলেন? আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করেছি? ইচ্ছা করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি নীলিমাকে এতই ভালোবাসেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছে করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা। কেন করেননি? কিসের লোভে? শরীরের রোদ? চেঁচাবেন না, আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার? সাহস? তাচ্ছিলের হাসি দিয়ে বললাম আমি। সাহসের দেখেছেন কি? আগে আমার প্রশ্নের জবাবগুলো দেন। কেন করলেন বিয়েটা? নিশ্চয়ই বলবেন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, ওদের চাপে, আরো কত কিছু। তো মিস্টার শুভ্র, বাবা মা কি আপনার একার আছে? আমরা কি আকাশ থেকে টুপ করে পড়েছি নাকি? নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? তারা কি পাথর, নাকি টাকা দিয়ে এগুলো অনলিমি করে রেখেছেন? আর কি যেন বলছিলেন, টাকা? আই স্পিট অন ইউর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার মতো বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা হাসালেন আমায়। আপনি কি করে ভাবলেন আপনি বলবেন আর আমি ড্যাং ড্যাং করে আপনার কাছে চলে যাব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আরে আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নিহাত বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে আমি রোদ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবে। ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, ইউ আর মেন্টালি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ইউ গট ইট? বলে কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দু মাত্র শক্তি আর নেই আমার। রুম থেকে বেরিয়েই কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম। মাই গড রোদ, আই এম প্রাউড অফ ইউ। ওয়াও, ব্রেভ গার্ল। পুরাই নো বলে ছক্কা মেরে দিয়েছিস। সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দেই। ইস, আরে কে কোথায় আছিস? আমার প্রশংসা কর। অতি খুশি লাগে ক্যারে। এসব ভাবতে ভাবতে বিশ্বজয়ী একটা হাসি দিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম। কিরে ছোট্ট নাতবো, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করছে নাকি? আমি অধিক আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেললাম, না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম, তাই বুঝি? বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি। ছিছি, আঙ্কেল, ভাইয়া, আন্টি সবার সামনে কি বলে ফেললাম। আল্লাহ, মাটি ফাঁক করে দাও, নয়তো আকাশ ফুটো করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটিমিটি হাসছে, ইভেন মামুও। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি। এর আগেও আমার ফুলিশনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায়। সেদিনও এই খাটাসটার জন্য, আর আজও। সেদিন শুভ্র ভাইয়াদের ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভিটেশন ছিল। আপু আর অভ্র ভাইয়ার বিয়ের কথাও চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরেই যেই না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, তখন একজন পিছন থেকে হ্যাসকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার করতেই একজোড়া হাত আমায় দেয়ালের সাথে চেপে ধরে। শক্ত হাতে মুখ চেপে ধরলো। ভয়ে মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে। চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে বেড়ে শেষ সীমানায় গিয়ে পৌঁছেছে। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জমের মতো ভয় পাই, সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাচ্চাওয়াল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। উন্মুক্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি।
ফর্সা মুখটাকে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে, আর এভাবে চেপে ধরে রাখার কারণটাই বাকি? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগের যদি কোনো ক্রোমোজোম থাকে তারাও রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই বেটা যে লুচু নাম্বার 1, সেই সন্দেহ আমার প্রথম দিনই ঘুচে গেছে। উনি যেই হাই লেভেলের বেশরম সেটাও আমার জানা হয়ে গেল। ভয়ে লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, আর না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার উপর নেমোখারাম হার্টটা আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতোমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোশ্চেন। তোমাকে এখানে আনার পেছনে আমার বড় বড় একটা প্ল্যান আছে। শয়তানি হাসি দিয়ে উনি কথাটা বলল। মানে কি বলছেন আপনি? এই মেয়ে, কাঁপছো কেন? আপনি প্লিজ আমার সাথে এরকম কোনো কিছু করবেন না। এমন কিছু মানে? ভুরু কুসকে কথাটা বলল। লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোমার মাথায় কি আসলেই কয়েকটা তার ছিঁড়ে গেছে নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তাই মাথায় ঘুরবে। ফুপ্পিকে জানাতেই হবে। আমি থতমত খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। ছিছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি। কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কি জন্য বিচার দেবে? আল্লাহ বাঁচাও আমায়। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় যে এসব আজে বাজে চিন্তা ঘুরে বেড়ায়, সেটা তো মা হিসাবে ফুপ্পির জানার পুরো অধিকার আছে। আর ভাই হিসাবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? না প্লিজ, মাকে কিচ্ছু বলবেন না প্লিজ। বিশ্বাস করুন, আমি মোটেও এমন কিছু ভাবিনি। মাথা নিচু করে করুণ গলায় বললাম। কেমন কিছু? ওই তো বলতে গিয়েই উনি মুখ টিপে হাসছেন। তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিচ্ছু না বলি, রাইট? ওকে, বলবো না। সত্যি? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক এ ডিল, ইউ নো, গিভ অ্যান্ড টেক। কি করতে হবে? সিম্পল। তোমার রুমে একটা পার্সেল রেখে এসেছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় নীলিকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? আমাদের ভার্সিটিতে গিয়ে দিয়ে আসবা। কি, আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার জিএফ, আপনি যেতে পারেন না? আমি যেতে পারবো না, কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্যও ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মান ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। আমি যাব না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, ওকে, যেও না। আমি যাচ্ছি ফুপ্পির কাছে, কত কিছু বলার আছে। এই না, আমি যাব। মুখ গোমরা করে কথাটা বললাম। গুড গার্ল। হঠাৎই অভ্র ভাইয়া রুমে ঢুকে আমাদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপু শুভ্র ভাইয়াকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপুর চিৎকারে আর কাপ ভাঙার শব্দে সবাই রুমে এসে হাজির হয়। সবাই চোখে একঝাঁক প্রশ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমি সেটা নাইবা বলি। অবশেষে নীরবতা ভেঙে আম্মু গম্ভীর কণ্ঠে বলে উঠল, রোদ, তুমি এই সময় এখানে কি করছিলে? আসলে পার পার শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে থেমে গেলাম। কি পার পার করছিস? ভুরুকুসকে জিজ্ঞাসা করলো আপু। তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্র ভাইয়া সহ সবারই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে এসেছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি আর করা। পার দিয়ে অন্য কোনো ওয়ার্ড আসছিলই না, আর ওনার টাওয়েলটা দেখে গোসল ওয়ার্ডটাই ফট করে মুখ দিয়ে বেরিয়ে এলো। এরপর শুভ্র ভাইয়া ওনাদের কিছু বুঝিয়েছিলেন, কি বুঝিয়েছিলেন তা আমি এখনো জানতে পারিনি। তারপর থেকেই সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হুহা করে হাসাহাসি করে। দাদির কথায় বাস্তবে ফিরে এলাম। এই তো আমার দুলাভাই চলে এসেছে। কি গো দুলাভাই, মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়েছে নাকি? মুখ টিপে হেসে কথাটা বলল। ইস, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এমন লজ্জায় ফেলার? এবার আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। ওনার মুখে রাগ বা লজ্জার কিছুই খুঁজে পেলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলাম। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতে এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনীটাই উল্টে গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যে মামু বলে উঠলেন, রোদমা, কাল কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার কথা, সব গুছিয়ে নিও, শুভ্রকে আমি বলে দেব। অভ্র, রুহি, তোমরাও তৈরি হয়ে নিও। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিন আপু আর মামনিকে কাজে হেল্প আর দাদির সাথে দুষ্টুমি করে কেটে গেল, কিন্তু অবচেতন মন শুধু একটা কথাই ভাবছে, এই ব্যাটার মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি নন। রাতে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চললো, ওনার কোনো খোঁজ নেই। সেই সকালে বেরিয়েছিলেন আর ফেরেননি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে।
ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল না। ফার্স্টলি উনি আমার ফোন পিক করবেন না, অ্যান্ড সেকেন্ডলি ওনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো ইগো ইজ এ বিগ ম্যাটার। ঠিক 12টা 30 মিনিটে উনি বাসায় ফিরলেন, এসেই বিছানায় গা এলিয়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছা করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমার মধ্যে নেই। কি বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছা করেই কাঁচা ঘুমটা ভাঙলাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছায় এক বালতি পানি ঢেলে দিয়ে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা স্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? তো কই শুবো? তা আমি কি জানি, আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবো না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠেই বললাম, কিন্তু এবারও রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমের আর চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমোচ্ছেন, খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কি কিছু হয়েছে? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমার বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে। বাবা মার সাথে পুরো একটা দিন থাকবো ভাবতেই নাচতে ইচ্ছা করছে। আবার পুষে রাখা অভিমানটাও চারা দিয়ে উঠছে বারবার। উনি পুরো রাস্তা নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন শুধু। ওনার এমন ব্যবহার আমায় বড্ড ভাবাচ্ছে। বাইরের দৃশ্য আর পিছনের ছিটে বসে থাকা আপু আর ভাইয়ার খুনসুটি ঝগড়া এনজয় করতে করতেই বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথাও বলেননি উনি। সকাল থেকেই চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবার রুমে চলে গেছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত দিয়ে বিছানায় শুয়েছিলেন। কোনো রকম ভনিতা না করে বলে উঠলাম, এই যে শুনছেন? কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। রোদ। ওনার ডাকে আমি কেঁপে উঠলাম। এত নরম আর করুণ সুরে কেউ আমায় ডাকেনি এর আগে। ওনার কণ্ঠটাই যেন হাজার আকুতি মিশে আছে। রোদ, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? প্রিয় গল্প প্রেমীরা, এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে ফেলুন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।